সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে এই লাইভ উপভোগ করছেন সকলকেই নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে যে পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়, এটা আমার দ্বিতীয় পাঠ, এই নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় থাকবে তোমাদের জন্য জড়তা ও তার প্রকারভেদ, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে কিভাবে প্রথম সূত্র প্রতিপাদন করা যায়, ভরবেগের সংরক্ষণ সূত্র ও তার প্রমাণ, এবং গাণিতিক সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের মাঝে এমনও শিক্ষার্থী আমরা পাই, যদি বলি যে আসো বোর্ডে এসে তুমি এই কাজটা একটু দেখিয়ে দাও, তাহলে সে কি করে, যে অনেক সময় বলে না স্যার, মনে হয় তার মাথায় কি যেন একটা বোঝা চাপিয়ে গেল। শুধু তোমাদের জন্য নয়, আমাদের শিক্ষকদের ভিতরেও এমন আছেন, যদি বলি যে আপনি মাইকের কাছে কিছু বলেন বা এই কাজটা করেন, এমনি তারা দেখা যায় কি দৌড়ে পালিয়ে যেতে চায়। অর্থাৎ তাদের ভিতরে এমন একটা ভাব, তারা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, তারা পরিবর্তন হতে চায় না। তে আসলে কোনো বস্তু যে অবস্থায় আছে সে চিরদিন সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, অথবা ওই অবস্থাটা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তারই নাম কিন্তু জড়তা। তাহলে তোমরা খাতা কলম নিয়ে একটু সংজ্ঞাটা লিখে নাও। দেখো আমি এখানে লিখেও দিয়েছি যে পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে বলা হয় জড়তা। তাহলে এই জড়তাকে কিন্তু আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। দেখো, জড়তাকে আমরা বলি স্থিতি জড়তা, আর একটা হলো আমাদের গতি জড়তা। স্থিতি জড়তা এবং গতি জড়তা। এইবারে দেখো, যদি বস্তুটা স্থির থাকে তাহলে সে কিন্তু ওই স্থিরই থাকতে চায়, আবার ওই স্থিতিশীল থাকার জন্য যে তার প্রবণতা, সেটাই সে বজায় রাখতে চায়, আর তাকেই কিন্তু আমরা বলবো স্থিতি জড়তা। যেমন আমরা যদি ওই সংজ্ঞাটার সাথে আমরা একটু লিখি এখানে, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় বা স্থিতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকেই বলবো আমরা স্থিতি জড়তা। ঠিক একইভাবে যে গতিশীল বস্তু চিরকাল গতিতে থাকতে চায়, আর ওই অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকেও বলবো আমরা কি গতি জড়তা। আমরা ওই সংজ্ঞাটার সাথে মিল করেই আমরা এই সংজ্ঞা দুইটা লিখব। শিক্ষার্থী বন্ধুরা, এই জড়তা এবং তার প্রকারভেদ এবং স্থিতি জড়তা এবং গতি জড়তা, এই সম্পর্কে মনে হয় তোমরা এখন পারবা। এইবারে আমি দেখো তার একটু উদাহরণে যাই। আমরা অনেক সময় একটা বাস যদি স্থির থাকে, স্থির বাসটা যখন তোমার চলতে শুরু করে, তখন কিন্তু আমরা দেখি যাত্রীরা পিছন দিকে একটু হেলে পড়ে। আমরা কি এটা লক্ষ্য করেছি না? নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি, যারা বাসে ভ্রমণ করেছি তারা আমরা জানি। আর এই কাজটা কিন্তু কেন হয়? এই কাজটা হয় কিন্তু আমাদের ওই স্থিতি জড়তার কারণে। কারণ
এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে যে স্থির থাকা বাস হঠাৎ যখন চলতে শুরু করে তখন যাত্রীরা পিছন দিকে হেলে পড়েন কেন? তার কারণটা হলো স্থিতি জড়তা। এখন কিভাবে হয় কাজটা? আমি যখন একটা বাসে বসে আসছি, বাসটা যখন স্থির, আমি যখন গিয়ে বাসে বসলাম, তখন ওই বাস সংলগ্ন আমার যতটুকু অংশ আছে এই অংশটা কিন্তু কি থাকে? স্থির থাকে। আর যখন বাসটা চলতে শুরু করে তখন ওই বাস সংলগ্ন অংশটা বাসের সাথে সাথে গতিশীল হয়, কিন্তু আমার যে উপরের অংশটা যেটা বাসের সাথে লাগানো থাকে না সেই অংশটা কিন্তু ওই স্থিতি জড়তার কারণে স্থির থাকে। এই কারণে কিন্তু আমাদের কি হয়? পিছনের অংশটা, এই উপরের অংশটা পিছন দিকে হেলে পড়ে। ঠিক একইভাবে যদি চলন্ত বাস হঠাৎ ব্রেক কষে তাহলে দেখা যায় যাত্রীরা কি হয়? সামনের দিকে ঝুঁকে পড়ে। ওই কাজটা কিন্তু হয় আমাদের কিসের কারণে? এই গতি জড়তার কারণে। এখন কিভাবে হয়? একইভাবে দেখো, যখন বাস চলতেছে অর্থাৎ গতিশীল, তখন ওই বাসের সাথে সাথে আমাদের দেহটাও কিন্তু কি থাকে? গতিশীল থাকে। যখন বাসটাকে ব্রেক কষা হয় বাস স্থির হয়, আর বাস স্থির হওয়ার সাথে সাথে আমাদের বাস সংলগ্ন যে অংশটুকু আছে এই অংশটা কিন্তু স্থির হয়, আর তার উপরের অংশটা আমাদের সেটা কিন্তু ওই গতিশীলই থেকে যায়। আর ওই গতি জড়তার কারণে ওই উপরের অংশটা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে কি? তাহলে আমরা এই স্থিতি জড়তা এবং গতি জড়তার এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে। আরো আমরা কিছু উদাহরণ দিতে পারি। যেমন দেখো, যদি আমরা বলি এটা যদি একটা আমরা একটা গ্লাস চিন্তা করি, এই গ্লাসের উপর যদি আমি একটা শক্ত একটা পেপার রাখি, একটা শক্ত পেপার রাখলাম, তার উপরে আমি একটা ছোট্ট একটা ইটের টুকরা রেখে দিলাম। ইটের টুকরা যদি আমরা রেখে দেই, এখন ওই কাগজটার উপর যদি আমি একটু বল প্রয়োগ করি, কাগজটা কি হবে? গতিশীল হবে, গতিশীল হয়ে চলে যাবে, এবং ওই যে পাথরের টুকরাটা বা ইটের টুকরাটা সেটা কিন্তু গ্লাসের ভিতরে পড়ে যাবে। এটা অনেক সময় আমরা যে মেলায় বা এই ধরনের কি ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায় এরকমও দেখছি, আসলে কিন্তু সেটা ম্যাজিক নয়। এটাও কিন্তু আমাদের কি হয়? কাঠটা গতিশীল হয় কিন্তু এই টুকরাটা স্থিরই থাকে, আর ওই স্থিতি জড়তার কারণে কিন্তু সেটা গ্লাসের ভিতরে পড়ে যায়। এগুলিও কিন্তু আমরা কি করতে পারি? তার উদাহরণ হিসাবে নিতে পারি। যাই হোক, এবারে দেখো, তাহলে আমরা মনে হয় জড়তা সম্পর্কে আমাদের আর তেমন কিছু বলার প্রয়োজন মনে করি না আমি। এইবারে আমরা যাই যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে কিভাবে আমরা প্রথম সূত্রটা প্রতিপাদন করতে পারি। দেখো, আমরা কিন্তু যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রে আমরা পেয়েছিলাম কি? F ইজ ইকুয়াল টু ma, ভর ইনটু ত্বরণ। তাহলে এবারে দেখো, বা এই F ইজ ইকুয়াল টু m ইনটু তাকে যদি আমি লিখি যে v মাইনাস ইউ বাই টি, যেহেতু আমরা জানি এই a ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি, বা দেখো আমরা যদি একটু আর গুণন করি তাহলে m ইনটু v মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এফ টি, বা m ইনটু ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু, এবারে বলছি আমরা যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে বাহির থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে এই এফ এর জায়গায় আমাদের কি হবে? জিরো। তাহলে আমরা যদি জিরো হয় তাহলে জিরো ইন্টু টি, যে যখন কি হবে আমাদের এফ ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ বাহির থেকে আমরা বল প্রয়োগ করলাম না। তাহলে এইবারে দেখো, বা এই এম ইন্টু ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তার মান জিরো। এইবারে দেখো, এই ক্ষেত্রে আমাদের কি আছে? দুইটা রাশির গুণফল আছে শূন্য। আমরা কিন্তু জানি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তার ভিতরে একটা শূন্য হবে। এখন কোনটা শূন্য হবে? আরেকটা জিনিস আমরা জানি যে আমাদের এই এমটা
তার মানে ভর, ভর কিন্তু কখনো কি হতে পারে না, শূন্য হতে পারে না। যদি ভর কখনো শূন্য না হয় তাহলে আমরা লিখতে পারি যে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমরা লিখতে পারি এম নট ইকুয়াল টু 0। এইবারে আমরা লিখতে পারি বা তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ। অর্থাৎ দেখা যায় আমাদের আদি বেগ এবং শেষ বেগ কি সমান, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয় না। যদি বেগের কোনো পরিবর্তন না হয় তাহলেই কিন্তু সেটা হলো আমাদের কি প্রথম সূত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করলাম, দেখো আমি এফ সমান এম এ, আবার এ সমান এটা কিন্তু আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি, আর গুণন করলে এম ইন্টু ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এফ টি। যদি বাহির থেকে কোনো বল প্রয়োগ না হয় তাহলে এফ এর মান 0 ইন্টু টি, গুণ করলে হয় 0। এম যদি আমাদের 0 না হয় তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ইউ। যেহেতু বেগের কোনো পরিবর্তন নাই, এটাই আমাদের কি প্রথম সূত্র। বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে, স্থির থাকলে স্থিরই থাকবে, গতিশীল থাকলে গতিশীলই থাকবে। এটাই আমাদের কি প্রথম নিউটনের গতির প্রথম সূত্র। আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র আমরা এইভাবে নিয়ে আসতে পারি। এবারে দেখো আমি একটু মুছে ফেললাম, নিশ্চয়ই তোমরা উঠিয়ে নিছ। দেখো এখানে যদি একটা বস্তু থাকে আর এখানে আরেকটা বস্তু আছে, আমি ধরে নিলাম এটা পি বস্তু, এটা কিউ বস্তু। এখন এই পি বস্তু যদি কিউ বস্তুর উপর কোনো বল প্রয়োগ করে তখন কিন্তু তাকে বলবো আমরা কি, যদি F1 বল প্রয়োগ করলো তাহলে এটা হবে তার কি ক্রিয়া বল। এই পিডা যদি কিউর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হবে ক্রিয়া বল। আর এই কিউ কিন্তু কি করবে, তখন সেও কিন্তু বসে থাকবে না, সেও কিন্তু তার উপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে। সেটা হলো যদি F2 হয় তখন সেটাকে বলবো আমরা কি প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। আর এটা হবে আমাদের ক্রিয়া বল। তাহলে এই প্রতিক্রিয়া বলটা কতক্ষণ থাকবে, যতক্ষণ আমাদের ক্রিয়া বল থাকবে। যদি ক্রিয়া বল না থাকে তাহলে প্রতিক্রিয়া বলও কিন্তু কি থেমে যাবে। তাহলে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটা ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আমরা কিন্তু ভরবেগটা গতদিন আমরা আলোচনা করেছিলাম যে ভরবেগের গুণফলকে কিন্তু বলা হয় ভরবেগ। তাহলে আমরা কি বললাম, যদি একাধিক বস্তু হয়, আমি এনে দুইটাই নিলাম, তাহলে একাধিক বস্তু যদি হয় তার মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে এইটাকেই কিন্তু বলি আমরা কি ভরবেগের সংরক্ষণ সূত্র। একটু তোমরা দেখে নাও এবং খাতায় লিখে নাও। আমি একটু লিখে দিয়েছি এখানে যে ভরবেগের সংরক্ষণ সূত্র, যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটাই আমাদের কি ভরবেগের সংরক্ষণ সূত্র। এবারে দেখো আমরা যাব এই কিভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রমাণ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ওঠানো হয়ে গেছে এটা। এবারে দেখো আমরা দুইটা বস্তু নিই, এখানে একটা বস্তু নিলাম আমি কিউ বস্তু, আর এখানে আমি নিলাম একটা পি বস্তু। এই পি বস্তুটার ভর আমি নিলাম m1, এটার ভর নিলাম m2, আর এটা চলতেছে এইদিকে, এটাও চলতেছে এইদিকে। এই পি বস্তুর ব্যাগ
U1 আর কিউ বস্তুর বেগ U2। এটা হলো আমাদের কি সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে এই অবস্থায় তারা থাকবে। দেখো আমি আবার বলি একটু তোমাদেরকে, যে মনে করি পি এবং কিউ দুইটা বস্তু, যার ভর m1 এবং m2 ভরের দুইটা বস্তু, U1 এবং U2 আদি বেগে একই সরল রেখা বরাবর তারা চলছে। তবে একটা জিনিস আমাদের কি রাখতে হবে, যে কিউ বস্তুর বেগটা পি বস্তুর বেগের চাইতে একটু বেশি, অর্থাৎ U2 ইজ গ্রেটার দেন U1। যদি তাই হয়, যেহেতু তাদের রাস্তা একই সরল রেখা বরাবর যাচ্ছে, তাহলে কোন এক সময় এই কিউ বস্তুটা পি বস্তুকে ধাক্কা দিবে, অর্থাৎ তাদের ভিতরে কি হবে, সংঘর্ষ হবে। আমরা দেখি এখানে যে সংঘর্ষকালীন কিভাবে হবে। এটা কিউ, এটা পি, তাহলে সংঘর্ষ হলে এখানে দেখা গেল এই কিউ বস্তু পি বস্তুর উপর F1 বল প্রয়োগ করলো, ঠিক একইভাবে ওই যে প্রতিক্রিয়া বল বিপরীত দিকে এই পি বস্তু কিন্তু কিউ বস্তুর উপর F2 বল প্রয়োগ করবে। এটা হলো সংঘর্ষকালীন, সংঘর্ষকালীন তাদের ভিতরে সংঘর্ষ হলো। তাদের ভর তো M2 এবং M1। এইবারে এই যখন সংঘর্ষ হলো, যেমন একটু লক্ষ্য করবা, আমরা যদি দৌড়ে গিয়ে কোনো দেয়ালে ধাক্কা খাই, তখন কিন্তু আমরা ধাক্কা খেয়ে আবার পেছন দিকে চলে আসি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে সংঘর্ষের পরে আবার পি এবং কিউ বস্তুটা আগের মতোই, এটা কিউ, তারা V1 V2 এবং V1 বেগে একই রাস্তা বরাবর আবার চলতে থাকবে। V1 এটা হলো পি, ভর M1 M2। এটা হবে আমাদের কি সংঘর্ষের পরে। আমরা এই জিনিসগুলো একটু যে জ্যামিতির মতো করে আমরা একটু লিখে নিব আগে। আমি আবার বলছি যে মনে করি পি ও কিউ দুটি বস্তু U1 এবং U2 আদি বেগে তারা একই সরল রেখা বরাবর একই দিকে চলছে। এখানে যে কিউ এর বেগ পি এর বেগের চাইতে একটু বেশি, তাহলে কোনো এক সময় কিউ বস্তুটি পি বস্তুকে ধাক্কা দিবে। তাহলে কিউ বস্তু কর্তৃক পি বস্তুর উপর F1 বল প্রয়োগ করে, সেটা হলো ক্রিয়া বল, এবং পি বস্তু কিউ বস্তুর উপর F2 প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। আবার সংঘর্ষের পরে বস্তুটি V1 এবং V2 বেগে একই দিকে চলতে থাকবে। এটা আমরা কি, তোমরা লিখে নাও এই চিত্র থেকে এই বর্ণনাটা। তাহলে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী, নিউটনের গতির এই তৃতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কত, যে F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী। এবারে এই তাদের বলটা যদি আমরা টি সময় ধরে চলতে থাকে, টি সময় ধরে, ব্র্যাকেটে আমরা একটু লিখে নিই, টি সময় ধরে বল প্রয়োগ করলে ত্বরণ যথাক্রমে A1 ও A2 হয়। যদি তাই হয়, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি M1
a1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 a2, বা দেখো m1 a1 সমান যদি আমি লিখি যে v1 মাইনাস u1 বাই t ইজ ইকুয়াল টু মাইনাস m2 ইন্টু v2 মাইনাস u2 বাই t, বা দেখো আমরা টি নিচ থেকে বাদ দিতে পারি, যদি বাদ দেই তাহলে হবে m1 ইন্টু v1 মাইনাস u1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 ইন্টু v2 মাইনাস u2, বা এবারে দেখো আমরা যদি গুণ করে দেই m1 v1 মাইনাস m1 u1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 v2 মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কি গুণ করলে প্লাস m2 u2। এবারে দেখো বা m1 v1 এটা যদি আমরা এদিকে নিয়ে আসি পক্ষান্তর করলে m2 v2 ইজ ইকুয়াল টু এটা এদিকে যদি আমরা নেই m1 u1 প্লাস m2 u2। এই যে এটা হলো কি তার শেষ ভরবেগের সমষ্টি সমান হলো আদি ভরবেগের সমষ্টি, তাহলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই। এটাই হলো কি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা এইগুলি আগে লিখতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি আবার তোমাদেরকে একটু বলছি যে মনে করি পি ও কিউ দুইটি বস্তু u1 এবং u2 বেগ নিয়ে একই সরলরেখা বরাবর চলছে, তাদের ভর যথাক্রমে m1 ও m2, তবে কিউ এর বেগ পি এর বেগের চাইতে একটু বেশি, তাহলে কোনো এক সময় কিউ বস্তুটি পি বস্তুকে ধাক্কা দিবে। তাহলে এই সংঘর্ষ যদি হয় তাহলে কিউ বস্তু কর্তৃক পি বস্তুর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা হলো ক্রিয়া বল F1, এবং পি বস্তু কিউ বস্তুর উপর আরেকটা বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সেটা হবে F2। তাহলে সংঘর্ষের পরে বস্তু দুটো আবার v1 এবং v2 বেগ নিয়ে একই সরলরেখা বরাবর চলবে। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে, সংঘর্ষকালীন এবং সংঘর্ষের পরে এই বিষয়গুলি আমরা খাতায় একটু লিখে নিব। তারপরে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2, যদি সেটা টি সময় ধরে বল প্রয়োগ করা হয় এবং তাদের তাহলে ত্বরণ হবে A1 এবং A2 যদি হয় তাহলে আমরা এই m1 A1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 A2, বা m1 A1 এর সূত্র আমরা লিখে নিলাম, ত্বরণের সূত্র v1 মাইনাস u1 বাই t ইজ ইকুয়াল টু মাইনাস m2 A2 এর জায়গায় v2 মাইনাস u2 বাই t, টি যদি আমরা বাদ দেই তাহলে m1 ইন্টু v1 মাইনাস u1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 ইন্টু v2 মাইনাস u2। আমরা গুণ যদি করে দিই, পক্ষান্তর করে দিই, তাহলে আমরা পেয়ে যাই m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তা আমার মনে হয় তোমরা এটা কি এখন লিখতে পারবে। এটা হলো আমাদের কি ভরবেগের সংরক্ষণ সূত্র। এবারে দেখো আমরা একটা গাণিতিক সমস্যা কি রকম থাকতে পারে এদের ভিতরে, আমি মুছে দিলাম। আমরা একটা গাণিতিক যে একটি বস্তু দেখো আমি এখানে একটু দেয়া নেই, 4 কেজি ভর এবং 12 মিটার পার সেকেন্ড বেগের একটি বস্তু চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে আগত 6 কেজি ভর এবং 4 মিটার পার সেকেন্ড বেগের অপর একটি বস্তুর সাথে মিলে একটি বস্তুতে পরিণত হয়।
মিলিত বস্তুর ব্যাগ কত হবে আমরা কিভাবে বের করব? এখানেও কিন্তু আমরা কি ছিল, একটা বস্তুর ভর হলো 4 কেজি, ব্যাগ 12 মিটার পার সেকেন্ড। আরেকটা বস্তু ভর হলো 6 কেজি, ব্যাগ 4 মিটার পার সেকেন্ড। তারা একই দিকে চলছে, চলন্ত অবস্থা বিপরীত দিক থেকে আসছে, একটা আসতেছে একদিক থেকে, আরেকটা, যে একটা বস্তু মনে করো এখান থেকে এইদিকে যাচ্ছে, আরেকটা বস্তু এখান থেকে এইদিকে আসতেছে, আইসা দুইটা একত্রে হয়ে তারা একটা বস্তুতে পরিণত হয়ে গেল। তাহলে মিলিত বস্তুটার ব্যাগ কত হবে? তাহলে দেখো আমরা এখানে যা দেওয়া আছে তা আগে আমরা লিখে নেই। দেখো দেওয়া আছে প্রথম বস্তুর ভর m1 is equal to 4 কেজি। তাহলে প্রথম বস্তুর আদিবেগ u1 is equal to 12 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ভর m2 is equal to 6 কেজি। দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 is equal to 4 মিটার পার সেকেন্ড। মিলিত বস্তুর বেগ v is equal to 8। এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের মিলিত বস্তুর বেগ v এর মানটা কত? তবে এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমরা প্রথম বস্তুটা যেদিকে যাচ্ছে, দ্বিতীয় বস্তুটা কি বিপরীত দিক থেকে আসছে, তাহলে ওই দ্বিতীয় বস্তুর আদিবেগটা আমরা কি নিয়ে দেই, মাইনাস নিয়ে নিই বিপরীত দিকে। তাহলে u2টা আমি ধরি -4 মিটার পার সেকেন্ড। এবারে আমরা যদি ভরবেগের সংরক্ষণ সূত্রটাতে যাই, দেখো আমরা জানি m1 u1 প্লাস m2 u2 is equal to, একবারে লিখে বললাম v ইন্টু m1 প্লাস m2। বা এবারে আমরা মানগুলি বসাই। m1 এর মান 4 কেজি ইন্টু u1 12 মিটার পার সেকেন্ড প্লাস m2 6 কেজি ইন্টু -4 মিটার পার সেকেন্ড is equal to দেখো ভি ঠিক থাকবে, m1 এর মান ছিল আমাদের কত, 4 কেজি প্লাস 6 কেজি। এবার আমি নিচে একটু মুছে দেই। দেখো তাহলে আমরা যদি গুণ করি 48 কেজি মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে কি আমাদের -24 কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু ভি ইন্টু 10 কেজি। বা যদি আমরা মাইনাস করে দেই তাহলে হবে কত আমাদের 24 কেজি মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু ভি ইন্টু 10 কেজি।
এবারে দেখো বা ওইটা আমরা একটু পক্ষান্তর করে এদিকে নিয়ে আসি। আমরা মান দরকার কার, ভি এর। তাহলে ভি ইজ ইকুয়াল টু 24 কেজি মিটার পার সেকেন্ড বাই হবে 10 কেজি। তাহলে এই দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু কত হবে, এটা ভাগ করলে 2.4 কেজি, কেজি যদি আমরা বাদ দেই মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওই মিলিত বস্তুর ব্যাগ আমরা কত পাবো তাহলে 2.4 মিটার পার সেকেন্ড। এটাই হবে আমাদের আনসার। তাহলে এইভাবে আমরা এই অধ্যায়ের এই ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক সমস্যাগুলিরও সমাধান করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর সময় তোমাদের কাছ থেকে নিতে পারছি না। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।